গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 16 এপ্রিল 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। পয়লা বৈশাখ এর যে স্পেশাল অফার চলছে এটার সম্পর্কে আশা করি সবাই শুনেছো গতকাল। আরো একবার সবাইকে জানিয়ে রাখি, পয়লা 26 কুপন কোড ইউজ করে তোমরা নলেজ অ্যাকাউন্টের সমস্ত ব্যাচে ভর্তিতে 15% ডিসকাউন্ট পাবে 19 এপ্রিল রাত্রি 12টার আগে পর্যন্ত। সমস্ত পরীক্ষার প্রস্তুতির জন্যই তোমাদের ব্যাচ চলছে, সেন্ট্রাল এবং স্টেট এক্সামগুলোর জন্য। তোমাদের প্রয়োজনে তোমরা এগুলোতে যুক্ত হতে পারো এবং 19 এপ্রিলের মধ্যে এই বিশেষ সুযোগ পাওয়ার জন্য তোমাদের যদি কোথাও কোনো কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা করার থাকে, সেক্ষেত্রে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে গিয়ে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিও। আর এগুলো প্রত্যেকটা ব্যাচেই তোমাদের টেস্ট সিরিজও রয়েছে, সো গো অ্যাহেড। প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব, 2026 সালের লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য কাকে মনোনীত করা হয়েছে? 2026 সালে লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে কৈলাস সত্যার্থীকে। লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার, যেটা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং শিশু অধিকার কর্মী আমাদের যে কৈলাস সত্যার্থী, যিনি 2014 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন মালালা ইউসুফজাইয়ের সাথে, তাকে দেওয়া হয়েছে। মাস্টার দীননাথ মঙ্গেশকরের স্মৃতি প্রতিষ্ঠান এই ঘোষণা করেছে। শিশু শ্রমের বিরুদ্ধে তারা আজীবন লড়াই এবং শিশুদের অধিকার রক্ষায় অসাধারণ ও দৃষ্টান্তমূলক অবদানের জন্য তাকে এই সম্মান দেওয়া হয়েছে। 24 এপ্রিল 2026 এ তিনি এই অ্যাওয়ার্ড পেয়েছেন গণেশ কলা ক্রীড়া মন্দির পুনেতে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে। আর এটা লতা মঙ্গেশকরের পিতা মাস্টার দীননাথ মঙ্গেশকরের 84তম মৃত্যুবার্ষিকী ছিল। এটা 2022 সাল থেকে অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে। লতা মঙ্গেশকর প্রতি বছর এমন একজনকে এই পুরস্কারটা দেওয়া হয় যিনি জাতি, সমাজ এবং দেশের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, 2022-এ প্রথম পেয়েছিলেন। আশা ভোসলে 2023-এ, রণদীপ হুডা 2024-এ আর অমিতাভ বচ্চন 2025-এ পেয়েছেন। এরপর 2026 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 2026 সালের এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ এটা কোথায় হয়েছিল? মঙ্গোলিয়াতে। দেখো, উলান বাটর, মঙ্গোলিয়ার উলান বাটরে এটা হয়েছে মেনলি। 28 মার্চ থেকে 11 এপ্রিল পর্যন্ত বক্সিং চ্যাম্পিয়নশিপ চলেছিল। ভারত পদক তালিকায় সেকেন্ড পজিশনে রয়েছে। 16টা মোট পদক পেয়েছে, যার মধ্যে 5টা সোনা, 3টে রূপো, 8টা ব্রোঞ্জ। আর সব থেকে বেশি পেয়েছে কাজাকিস্তান, 6টা সোনা পেয়েছে, মোট 15টা পদক। মানে অ্যাকচুয়ালি 6টা সোনা যেহেতু পেয়েছে সেই জন্য শীর্ষ দেশ বলা হচ্ছে কাজাকিস্তানকে। তবে মোট 15টা পদক নিয়ে প্রথম স্থানে রয়েছে উজবেকিস্তান, 4টে সোনা কিন্তু 14টা পদক, থার্ড কান্ট্রি। এটা ওয়ার্ল্ড বক্সিং র্যাঙ্কিং সিস্টেম এর সাথে সামঞ্জস্যপূর্ণ প্রথম মহাদেশীয় ইভেন্ট। এই প্রতিযোগিতার ফাইনালিস্টরা 2026 সালের কমনওয়েলথ গেমস গ্লাসগো স্কটল্যান্ড এবং 2026 সালের এশিয়ান গেমস মানে আইচি নাগোয়া জাপানের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করেছে। এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026, দেখো কাজাকিস্তান, তাহলে এখানে আমাদের ভারত সেকেন্ড পজিশনে মনে রাখবে, কাজাকিস্তান ফার্স্ট আর উজবেকিস্তান থার্ড। এই 3টে জায়গা খালি জাস্ট তোমরা খেয়াল রাখবে, মোট পদকগুলো খেয়াল রাখলেই হবে। এরপর 2026 সালের 10 এপ্রিল সিন্ধি ভাষা দিবসে ভারতের সংবিধানের নতুন সংস্করণকে উন্মোচন করেছেন। সিন্ধি ভাষা দিবসে ভারতের সংবিধানের নতুন সংস্করণ সিপি রাধাকৃষ্ণন, ঠিক আছে, উপরাষ্ট্রপতি ভবনে এটা হয়েছে। সংবিধান দুটো লিপিতে প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে দেবনাগরী লিপি যেটা ফার্স্ট এডিশন, আর একটা হচ্ছে পার্সো অ্যারাবিক লিপি সেকেন্ড এডিশন। সংবিধানের 8ম তফসিলের অন্তর্ভুক্ত ভাষা হিসাবে সিন্ধিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 1967 এর 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে সিন্ধি ভাষাকে 8ম তফসিল যুক্ত করা হয়েছিল। নাগরিকদের নিজস্ব মাতৃভাষায় সাংবিধানিক বিধিবিধান পৌঁছে দেওয়া এবং বিকশিত ভারত 2047 এর লক্ষ্যে সঙ্গতি রেখে ভাষাগত বৈচিত্র্য রক্ষা করার উদ্দেশ্যে এটা করা হয়েছিল। এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মনোনীত হওয়ার আগে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সিপি রাধাকৃষ্ণন আর কি। ইনি কোয়েম্বাটুর থেকে দুবারের সাংসদ হয়েছেন। বিজেপির তামিলনাড়ুর রাজ্য সভাপতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। ভারতের 15তম উপরাষ্ট্রপতি নির্বাচনে সিপি রাধাকৃষ্ণন কোন প্রার্থীকে পরাজিত করেছিলেন? বিচারপতি বি সুদর্শন রেড্ডি। এই বি সুদর্শন রেড্ডি একজন ভারতীয় আইনবিদ, যিনি 2007 থেকে 2011 সাল পর্যন্ত ভারতের সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ইনি 2025 সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স প্রার্থী। 1993 2 মে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক হন, আর 2005 গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তার বয়স 35 বছর পূর্ণ হওয়া উচিত। তার কোনো পক্ষের সদস্য হওয়া উচিত নয়, অর্থাৎ লোকসভা রাজ্যসভার সদস্য নয়, কিন্তু তাকে রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। তিনি একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতি দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। ভারতীয় সংবিধানের ধারা 63-তে বলা হয়েছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। মৃত্যু, পদত্যাগ, অভিশংসন বা অন্যান্য পরিস্থিতিতে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করেন। ভারতের উপরাষ্ট্রপতিও রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারপারসন। উপরাষ্ট্রপতি হচ্ছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়। ডক্টর এস রাধাকৃষ্ণন ইনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। অধ্যায় 1 এর অধীনে ভারতের সংবিধানের পার্ট 5-এ ভারতের উপরাষ্ট্রপতির পদ সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি পদটা হচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ। ধারা 63-তে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন বলা হয়েছে। 64-তে বলা হয়েছে যে উপরাষ্ট্রপতিকে রাষ্ট্র পরিষদের একজন পদাধিকারী সভাপতি হতে হবে। ধারা 65-তে বলা হয়েছে এই উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসাবে কাজ করবেন, অর্থাৎ কার্যালয়ে নৈমিত্তিক শূন্য পদে বা রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার কার্যাবলী পালন করবেন। আর ধারা 66-তে উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে বলা হয়েছে। 67-তে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে, মানে যে তারিখে তিনি তার কার্যালয়ে প্রবেশ করছেন উপরাষ্ট্রপতি, সেই দিন থেকে 5 বছরের সীমাবদ্ধ কালের জন্য তিনি দায়িত্ব পালন করবেন, অর্থাৎ তার মেয়াদকাল 5 বছর। ধারা 64 কি বলে? উপরাষ্ট্রপতির কার্যালয়ে একটা শূন্যপদ পূরণের জন্য নির্বাচন আয়োজনের সময় এর কথা আলোচনা করে। ধারা 69 উপরাষ্ট্রপতির শপথ এবং প্রতিজ্ঞা নিয়ে কথা বলেছে। অন্যান্য আকস্মিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির কার্যবলী রক্ষণ, সেটা বলা হয়েছে ধারা 70-এ। আর্টিকেল 71-এ রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে বলা হয়েছে এবং তার সাথে রিলেটেড যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলা হয়েছে। শ্রী কৃষ্ণকান্ত একমাত্র উপরাষ্ট্রপতি ছিলেন যিনি কার্যালয়ে মারা গিয়েছিলেন। যে উপরাষ্ট্রপতিরা পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছিলেন সেরকম হচ্ছেন ডক্টর এস রাধাকৃষ্ণন, জাকির হোসেন, ভি গিরি, আর ভেঙ্কটরমন, এস ডি শর্মা অ্যান্ড আর কে নারায়ণন। এরপর 2026 সালের এপ্রিলে ভারতের সংস্কৃতি বিশ্বব্যাপী প্রচারের জন্য দূরদর্শন কার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? তো এটা করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস এর সাথে। দূরদর্শনের মহাপরিচালক কে? সতীশ নাম্বুদিরিপাদ এবং আইসিসিআর এর মহাপরিচালক কে? নন্দিনী সিংলা। দূরদর্শন ভবন, নতুন দিল্লির দূরদর্শন ভবনে মূল ভারতীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্বব্যাপী প্রচার করা হচ্ছে এটার মূল লক্ষ্য। এই চুক্তিটা প্রাথমিকভাবে 3 বছরের জন্য কার্যকর থাকবে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, যেটা স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ প্রতিষ্ঠা করেছেন 9 এপ্রিল 1950-তে আজাদ ভবনে। এটা ভারত সরকারের একটা স্বায়ত্তশাসিত অটোনোমাস বডি। এটা বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে কাজ করে। ভারতের সাংস্কৃতিক কূটনীতি মানে কালচারাল ডিপ্লোমেসি পরিচালনা করে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস। অন্যান্য দেশের সাথে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত যাতে হয় সেটা করার চেষ্টা করে। 2026 সালের এপ্রিলে কোন রাজ্যে ইন্দো তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? ইন্দো তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা কোথায় হবে? গুজরাটে। তাইওয়ান লিঙ্কড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটা এই ইন্দো তাইওয়ান ইন্ডাস্ট্রিয়াল পার্ক গুজরাটের সানন্দ দোলেরা অঞ্চলে গড়ে তোলা হবে। গুজরাটের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমকে শক্তি করার লক্ষ্যে।
তাইওয়ান চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট সিমন লি এবং গুজরাট সরকারের বিজ্ঞান আর প্রযুক্তি বিভাগের সচিব পি ভারতী স্বাক্ষর করেছেন। 2026 সালের এপ্রিলে ভারত কোন দেশে স্কুল নির্মাণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? করেছে হচ্ছে তোমার মায়ানমার সাথে। কেমন? মায়ানমারের রাজধানী নেপিডাওতে একটা স্কুল নির্মাণের জন্য ভারত আর মায়ানমার সরকার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এর মায়ানমার সফরকালে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শৈশবকালীন বিকাশ মানে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের জন্য উচ্চমানের পরিবেশ তৈরি করা হচ্ছে মূল লক্ষ্য, যেটা শিশুদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক বৃদ্ধিতে সাহায্য করবে। এটা ভারতের স্মল ডেভেলপমেন্ট প্রজেক্টস এর একটা হচ্ছে তোমার ইনিশিয়েটিভ বলতে পারো। মায়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটা রাষ্ট্র। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর আর মিজোরাম আমাদের ভারতের এই 4টে রাজ্যের সাথে সীমানা রয়েছে। 1886 সাল থেকে 1889 সাল পর্যন্ত এটা ইংরাজিতে বার্মা, বাংলাদেশ মানে বাংলাতে ব্রহ্মদেশ নামে পরিচিত ছিল। তারপর 1989 সালের 19শে জুন সামরিক সরকার দাপ্তরিক নাম পরিবর্তন করে মায়ানমার রেখেছে। বর্তমান রাজধানী নেপিডাও, আর 2005 সালে এর রাজধানী ছিল ইয়াঙ্গুন বা রেঙ্গুন। এর মুদ্রার নাম হচ্ছে কিয়ার। বৌদ্ধ ধর্মাবলম্বী একটা দেশ। মায়ানমার এশিয়ান এবং বিমস্টেকের সদস্য রাষ্ট্র। এরপর 2026 সালের 1 এপ্রিল থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কোন নতুন নিয়ম কার্যকর করেছে? 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। মানে পেটিএম এখন থেকে ইউপিআই পেমেন্ট এবং কার্ডলেস এটিএম থেকে টাকা তোলার জন্য বায়োমেট্রিক অথেন্টিকেশন চালু করেছে। 1 এপ্রিল 2026 থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নিয়ম কার্যকর হয়েছে। এখন থেকে মানে গ্রাহকদের পেমেন্ট করার সময় কেবল ওটিপির উপর নির্ভর করলে হবে না, এর সাথে পিন, পাসওয়ার্ড, সিকিউর টোকেন অথবা বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক। এই ব্যবস্থার ফলে গ্রাহকরা ম্যানুয়ালি পিন না দিয়েই পেমেন্ট করতে, ব্যালেন্স চেক করতে বা নগদ টাকা তুলতে পারবেন। এনপিসিআই নির্দেশিকা অনুযায়ী এই ধরনের লেনদেনের যে সীমা সেটা হচ্ছে বায়োমেট্রিক ইউপিআই সাহায্যে 5,000 টাকা আর কার্ডলেস এটিএম 10,000 টাকা। এরপর 2026 সালের এপ্রিলের রিপোর্ট অনুযায়ী এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ পূর্বাভাস দিয়েছে? দেখো এটা মানে এস্টিমেট করা হয়েছে কত, 6.9%। এডিবি মানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 2026-27 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির হার 6.9% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে, যেটা আগে অনুমান ছিল 6.5%। 2027-28 অর্থবর্ষে ভারতের অর্থনীতি 7.3% হারে বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে। কনজামশন, বিনিয়োগ বৃদ্ধি, সরকারি সহায়ক নীতি এবং সাম্প্রতিক বিভিন্ন বাণিজ্যিক চুক্তির কারণে এটা বৃদ্ধি হতে পারে আর কি। প্রতিবেদনে বলা হয়েছে যে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি এবং বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে 2026-27 অর্থবর্ষে মুদ্রাস্ফীতি 4.5% পৌঁছতে পারে। 2025-26 অর্থবর্ষে যেটা 2.1% ছিল, তবে 2027-28 অর্থবর্ষে এটা কমে 4%-এ নামতে পারে। ওকে, নেক্সট ইয়ার এটা নামতে পারে। এশিয়া আর প্রশান্ত মহাসাগরীয় মানে দেখো একটা জিনিস আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, 2025-26 অর্থবর্ষে 2.1%, সেখান থেকে কিন্তু 4.5% হবে, মানে প্রায় তোমার হচ্ছে 2.5% মুদ্রাস্ফীতি কিন্তু হতে পারে, যেটা 2027-28 গিয়ে মাত্র 0.5% কমবে। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবে সবাই। আচ্ছা, এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর গড় অর্থনৈতিক বৃদ্ধি 2026-2027 ক্যালেন্ডার বছরে 5.1% হতে পারে বলে অনুমান করা হয়েছে। এরপরে 2026 সালের এপ্রিলে কোন দেশের প্রেসিডেন্ট হিসাবে ইসমাইল ওমর গুয়েলেহো টানা 6ষ্ঠবারের মতো নির্বাচিত হয়েছেন? জিবুতির মানে প্রেসিডেন্ট হিসাবে জিবুতির বর্তমান প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুয়েলেহো 6ষ্ঠবারের মতো পুনর্নির্বাচিত হয়েছেন। ইনি জিবুতি আনুষ্ঠানিকভাবে জিবুতি প্রজাতন্ত্র আফ্রিকার শৃঙ্গের একটা রাষ্ট্র। রাজধানী আর বৃহত্তম শহর হচ্ছে জিবুতি। লোহিত সাগর আর এডেন উপসাগরের সংযোগস্থলে এটা অবস্থিত, যেটা ভারত মহাসাগরীয় অংশ। এরপর 2026 সালের এপ্রিলে সম্পন্ন হওয়া
নাসার চন্দ্র মিশন আর্টেমিস 2 এর ক্যাপসুলটার নাম কি ছিল? তার নাম ছিল ইন্টিগ্রিটি। মহাকাশচারীরা নাসার ওরিয়ন ক্যাপসুলে ছিলেন, যার নাম দেওয়া হয়েছিল ইন্টিগ্রিটি। এর সময়কাল ছিল 10 দিন। 1972-তে অ্যাপোলো 17 এর পর এটি প্রথম চন্দ্রাভিযান, যেটা চাঁদের কাছাকাছি মানুষ পাঠিয়েছে। এই মিশনে প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি চাঁদের কক্ষপথে ভ্রমণ করেছে। দেখো, এই আর্টেমিস 2 এটা 1 এপ্রিল 2026 তারিখে কেনেডি স্পেস সেন্টার থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস লঞ্চ সিস্টেম রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। এটা একটা 10 দিনের মিশন। 1 থেকে 2 এপ্রিল পৃথিবীর কক্ষপথে সিস্টেম টেস্টিং এর জন্য, 6 এপ্রিল চাঁদের খুব কাছে উড়ে যাওয়া, লুনার ফ্লাইবাই হয়েছে, মানে চাঁদের কাছ দিয়ে এইভাবে উড়ে চলে আসা আর কি। এবার 10 এপ্রিল পৃথিবীতে প্রত্যাবর্তন। 1972 সালের পর এটা প্রথম মানববাহী চন্দ্র অভিযান, মনে রাখবে। এটা অ্যাপোলো 8-এর মতো চাঁদে না নেবে, শুধুমাত্র মানে অ্যাপোলো 4-এর মতো চাঁদে না নেবে, শুধু প্রদক্ষিণ করে সিস্টেমটাকে সিস্টেমিক পরীক্ষা চালাবে। এই মিশনে মহাকাশচারীরা পৃথিবী থেকে প্রায় 2,52,799 মাইল দূরে চলে যাবেন, যেটা অ্যাপোলো 13-এর রেকর্ডকেও ছাড়িয়ে যাবে। আর ফ্রি রিটার্ন ট্র্যাজেক্টরি থাকছে, মানে যানটা চাঁদের মহাকর্ষ বলকে কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরবে, ফলে ইঞ্জিন বিকল হলেও এটা নিরাপদে ফিরতে পারবে আর কি। আর এখানে যে 4জন মহাকাশচারী থাকবেন তারা হচ্ছেন রিড ওয়াইজম্যান কমান্ডার, ভিক্টর গ্লোভার গভীর মহাকাশে যাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি, ক্রিস্টিনা কোচ গভীর মহাকাশে ভ্রমণকারী প্রথম নারী, আর জেরেমি হ্যানসেন চন্দ্র অভিযানে অংশ নেওয়া প্রথম অমার্কিন নাগরিক। ঠিক আছে, শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা হবে মডিউল 2 মহাকাশচারী। দেখো এখানে 4জনের নামও আমি বলে দিয়েছি। আর্টেমিস 1টা অলরেডি সম্পন্ন হয়েছে, আনক্রুড টেস্ট মিশন ছিল। আর্টেমিস 2টা এটা আসন্ন মিশন, যেটা বলছি 4জন মহাকাশচারী চাঁদের কক্ষপথে যাবে। আর্টেমিস 3-তে ভবিষ্যৎ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা হবে। আচ্ছা, এইবারে আমরা চলে আসবো দেখো আগের দিনের হোমওয়ার্ক গুলোতে। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন হচ্ছে কালীবঙ্গান, আর গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন ঋষি বিশ্বামিত্র। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, দিল্লির কোন সুলতান সাজদা আর পাইপস প্রথা চালু করেছিলেন? আর ফতেপুর সিক্রি ড্যাশ দ্বারা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? শেষকালে কমেন্টে জানো। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 15 এপ্রিল 2026 এর কোয়েশ্চেন কি ছিল? 2026 সালের এপ্রিলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সম্রাট চৌধুরী। 125 বছরের ইতিহাসে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর প্রথম নারী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল। 2026 সালের এপ্রিলে জাতীয় সড়কের পাশে ঔষধি গাছ লাগানোর জন্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কোন উদ্যোগটা চালু করেছে? আরোগ্য বন। 2026 সালে এপ্রিলে ইসরো গগনযান মিশনের অংশ হিসেবে কোন গুরুত্বপূর্ণ পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করেছে? IADT-02। 2026 সালের AIU ন্যাশনাল মুট কোর্ট কম্পিটিশনে কোন বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়েছে? বেনারস হিন্দু ইউনিভার্সিটি। 2026 সালে এপ্রিলে উত্তর কোরিয়া কোন নৌ ধ্বংসকারী জাহাজ থেকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে? চোয়ে কিয়ন। তামিল নববর্ষ বা পুতান্ডু সাধারণত কোন মাসে পালিত হয়? চিথিরাই। 2026 সালের উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক অনুযায়ী বিশ্বের সেরা ক্রিকেটার কে হয়েছেন? লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড মিচেল স্টার্ক। ভারতের কোন মহিলা ক্রিকেটার 2026 সালের উইজডেনের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন? দীপ্তি শর্মা। বিশ্বের সেরা টি-20 ক্রিকেটার হিসাবে উইজডেন কাকে সম্মানিত করেছে? অভিষেক শর্মা। উইজডেনের 2026 সংস্করণে 5 ক্রিকেটার্স অব দ্য ইয়ার তালিকায় কতজন ভারতীয় অ্যাথলেট স্থান পেয়েছেন? 4 জন। 2025 সালের ইংল্যান্ড টেস্ট সিরিজে অসাধারণ পারফরমেন্সের জন্য
কাকে উইজডেন ট্রফি প্রদান করা হয়েছে? শুভমান গিল। তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।